হ্যাঁ, নমস্কার। আমি অনিশ দাস, নেতাজি আচ্ছা সুভাষ আচ্ছা আশ্রম। আমি হ্যাঁ, একটু ঠিক আছে। ইন্ট্রোডিউস করি। হুম। হ্যাঁ, আচ্ছা। মহামহোপাধ্যায় গোপীনাথ কবিরাজ সংস্কৃত সংস্থানের পক্ষ থেকে এই যে আমাদের 3 মাস ব্যাপী যে দর্শন মালিকা নামক ভারতীয় দর্শনের সূত্রের উপর যে সার্টিফিকেট কোর্স, সেই কোর্সটি আজকে যোগ দর্শন বা যোগ সূত্র নিয়ে আলোচনার জন্য আমরা পেয়েছি অনিশ দাস মহাশয়কে। আমরা সংস্থানের পক্ষ থেকে ওনাকে স্বাগত জানাচ্ছি এবং আমরা খুব কৃতজ্ঞ ওনার প্রতি, কারণ ওনাকে পেয়েছি, ওনার মতো ব্যক্তিত্বকে আমরা পেয়েছি বক্তা হিসেবে। অনিশ দাস বর্তমানে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর দর্শন বিভাগের, নেতাজি সুভাষ আশ্রম মহাবিদ্যালয় সুইসা, যেটা পুরুলিয়া জেলার প্রত্যন্ত একটি জায়গা, সেই কলেজের উনি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে এখন কর্মরত। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং স্নাতকোত্তর উনি পাশ করেছেন। অত্যন্ত কৃতি ছাত্র, আমার খুবই পরিচিত, মানে খুবই কাছের প্রিয় একজন মানুষ। ওনাকে আমরা পেয়ে আমরা সত্যিই খুব আপ্লুত। আমি আর বেশি ইন্ট্রোডাকশন দিচ্ছি না, আপনারা ক্লাস করলে ওনার ক্লাস শুনলেই বুঝতে পারবেন। ওনার লেখা বিভিন্ন প্রবন্ধ, খুবই সমৃদ্ধ প্রবন্ধ আছে অনেক, এবং বিভিন্ন জায়গায় উনি পেপার টেপার পড়েছেন। সম্প্রতি দিল্লিতে একটি বেদান্ত বেদান্তের উপর বোধহয় একটি সম্মেলন হলো, সেটাই উনি পার্টিসিপেট করে এই কিছুদিন আগে ফিরেছেন। আচ্ছা, আমি আবার ইন্ট্রোডাকশন আর বেশি কিছু না বলে আমি ওনাকে সরাসরি আমি ডেকে নেব ওনার বক্তব্য দেওয়ার জন্য। ঠিক আছে। নমঃ কৃষ্ণায়। আজকে আমাদের যে ক্লাসের কথা বলা হয়েছে, আমাকে যে ক্লাসে আহ্বান করা হয়েছে, তার মধ্যে মূলত আমাকে বলা হয়েছে যে যোগ দর্শনের উপরে ক্লাস নিতে। তো যোগ দর্শনের ব্যাপারে বলি যে যোগ দর্শনের আমরা ঠিক করেছি যে মোটামুটি প্রথম যে পাদটা যোগসূত্রের, অর্থাৎ সমাধিপাদ, এইটাকে আমরা একটু সূত্র ধরে বোঝার চেষ্টা করব। এখন আমরা তো সকলেই জানি যে আমাদের যে সূত্র লিটারেচারগুলো আছে, সেই সূত্র লিটারেচারগুলোকে জাস্ট কেবল রিড আউট করে তার অর্থ অনুধাবন করা যায় না, যে কারণেই ভাষ্য, টিকা, টিপ্পনী প্রভৃতির প্রবর্তন হয়েছে। হ্যালো, আমাকে কি শোনা যাচ্ছে? হ্যালো, শোনা যাচ্ছে তো আমাকে? হ্যাঁ, এবার সাউন্ডটা আসছে, মাঝখানে আটকে গেছিল। হ্যাঁ, মাঝখানে, হ্যাঁ বুঝতে পেরেছি, একটুখানি আমার নেটওয়ার্কের প্রবলেম হচ্ছিল। যাই হোক, তো আজকে আবার নেটওয়ার্কটা সমস্যা হচ্ছে কেন? হ্যাঁ, এখন কি শোনা যাচ্ছে? আমার নেটওয়ার্কটা একটু সমস্যা হচ্ছে। হ্যাঁ, শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। ওকে, একটু নেটওয়ার্কের কেন জানি না হঠাৎ করে গন্ডগোল হচ্ছে। আচ্ছা, যাই হোক, যেটা আমরা ঠিক করেছি যে আমরা সমাধিপাতটা সূত্র ধরে পড়ার চেষ্টা করব, কিন্তু সূত্র, যেটা আমি বললাম যে সূত্র তো শুধুমাত্র জাস্ট রিড আউট করে মানে অনেক সময় বোঝা যায় না।
তার ক্ষেত্রে অনেক সময় সেভাবে পাঠ করতে গেলে অনেক সময় ভুল অর্থ আমরা অনুধাবন করে ফেলতে পারি। যে কারণে আমি অন্তত ঠিক করেছি, এবং এই লিবার্টিটা আমাকে অনিরুদ্ধদা দিয়েছেন, যে একটু ভাষ্য আমরা ছুঁয়ে ছুঁয়ে যাব। কারণ ভাষ্য একেবারে যদি না ধরি তাহলে আমার অর্থগুলো পরিষ্কৃত হবে না। আমি প্রয়োজন অনুসারে সেই ভাষ্যে, মানে আমি যে পুরো ভাষ্য সবসময় যে ফলো করব তা নয়, কিন্তু আমরা মোটামুটি একটু একটু ভাষ্যও ধরবো। এর মধ্যে আমি বলি, আমি মাত্র 4টি ক্লাস পাবো, তার মধ্যে আমি সমাধিপাদ পুরোটা শেষ করার চেষ্টা করব, অন্তত প্রথম 20টি সূত্র করার চেষ্টা করব। তো তার মধ্যে আজকে শুধু ইন্ট্রোডাকশনটাই আমি দেব, কারণ আজকে ছাত্র খুবই কম। তবে আজকে আমি ভেবেছিলাম যে যদি পূর্ণ ক্লাসও পেতাম তাহলে আমি অন্তত 2টো সূত্রের এটা করাতে পারতাম, মানে করতে পারতাম। কেন 2টো সূত্র একদিন জরুরি, একদিন গোটা ক্লাসটা আমার 2টো সূত্রের উপর যাবে, তার কারণ এই 2টো সূত্রের অল্প কয়েকটা কথার মধ্যে কিন্তু যোগ দর্শনের অনেক ভারী ভারী যে কনসেপ্ট সেগুলো লুকিয়ে আছে, এবং সেগুলো যদি আমরা খুব ভালো করে না জানি, ভালো মতো আমরা যদি বোঝার চেষ্টা না করি, তাহলে কিন্তু পরবর্তী সূত্রগুলোর অর্থ অনুধাবন করতে পারবো না। এই কারণে আমার মনে হয় যে প্রথম 2টো সূত্রকে খুব ভালো করে স্টাডি করা উচিত। পরের সূত্রগুলো অনেক আছে যেগুলো আমরা অল্প কথাতেও মানে শেষ করে দিতে পারবো। অত আমরা যদি প্রাথমিক লেভেলে গভীরে নাও যাই আমাদের চলে যাবে সেটাই, কিন্তু প্রথম 2টো সূত্রকে এড়ানো সম্ভব নয়। তো সেই কারণে আমরা ভেবেছিলাম যে আজকে প্রথম সূত্রটার উপরে বেশি কনসেন্ট্রেট করব, কিন্তু আজকে যেহেতু ছাত্র সংখ্যা অনেক কম এবং খুব বেশি সময়ও আমাদের হাতে আর নেই, সেই কারণের জন্য আজকে শুধু ইন্ট্রোডাকশনটুকু একটুখানি করে আমি অন্তত একটা সূত্র কমপ্লিট করার চেষ্টা করব আজকে। তো প্রথমেই জানাই যে যোগসূত্র নিয়ে পড়ার ক্ষেত্রে আমাকে যারা ভীষণভাবে অনুপ্রেরণা জুগিয়েছেন তাদের মধ্যে অবশ্যই একজন হচ্ছেন ডক্টর প্রীতম ঘোষাল স্যার। উনি আমার সুপারভাইজার ছিলেন এমফিলের, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রখ্যাত অধ্যাপক। তার অনেকটা বলতে পারেন যে প্রশিক্ষণেই আমি আজকে যতটুকু বলবো আপনাদের, সেই শিক্ষাটা আমার এসেছে। আর আমি ধন্যবাদ জানাবো আমার অন্য 2 মাস্টারমশাই, যার মধ্যে একজন পরলোকগত আচার্য সীতানাথ মহামহোপাধ্যায় সীতানাথ গোস্বামী স্যার। তার হাত ধরে আমরা বেদান্তের অনেক কিছু শিখেছি। ইনফ্যাক্ট বেদান্তের অনেক কিছু এই যোগের সঙ্গে কানেক্টেড, যার ফলে যোগ ফিলোসফি নিয়ে কিছু যদি আমাকে বলতে হয় তাহলে সেখানে কিন্তু বেদান্তের সাধনের যে অংশ সেটাও কিন্তু অনেকটা কভারড আপ হয়ে যাবে, যার ফলে বেদান্তের অনেক কথা যোগের সঙ্গে ঘুরে ফিরে আসবে। অপর যে অধ্যাপিকা আমাকে পড়াশোনায় ভীষণভাবে অনুপ্রেরণা দেন এবং সাহায্য করেন, তার নামও সকৃতজ্ঞ চিত্তে আমি স্মরণ করব। তিনি হচ্ছেন ডক্টর রূপা বন্দ্যোপাধ্যায়, আমাদের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা। এবং আমি অবশ্যই ধন্যবাদ দেব অনিরুদ্ধ দাকে, কারণ অনিরুদ্ধ দা যদি না এই কোর্সটা আমায় অফার করতো তাহলে আমি পুনরায় এই যোগসূত্রের উপরে অধ্যয়নে আমি প্রবৃত্ত হতাম না। অনেক কিছুই আমরা পড়ি, মাথায় থাকে, কিন্তু আবার অনেক সময় ভুলে যাই, চর্চার অভাবে ভুলে যাই। এই আপনাদের সামনে যে বলতে পারছি কথা, এর মধ্যে দিয়ে আমার নিজেরও কিন্তু একটা শিক্ষা হচ্ছে, যে কারণে আমাদের শাস্ত্র প্রারম্ভেই বলা হয় আবয়স্তুল্য ফলদাভবতু, মানে ছাত্র শিক্ষক উভয়ই ফল লাভ করেন। এই শিক্ষণের মাধ্যমে কিন্তু স্টুডেন্ট যত না শেখে তার থেকে অনেক বেশি মাস্টারমশাইও শেখেন। তো আমি আর কালক্ষেপ না করে আমরা সূত্রের মধ্যে আলোচনায় প্রবৃত্ত হচ্ছি। প্রথমেই আমি বলবো যে এই যে সূত্র লিটারেচারের কথা আমরা আলোচনার মধ্যে আনছি, এই সূত্র বলতে কি বোঝায় আপনাদের কারোর কি জানা আছে? আপনারা তো অনেকেই বেসিক লেভেল থেকে হয়তো কোর্সটা করছেন, আগেও কয়েকটা ক্লাস হয়তো হয়েছে আপনাদের। তো এটা সূত্র লিটারেচার ধরেই আশা করি তারা পড়িয়েছেন। তো সেক্ষেত্রে আপনারা কি এটা শুনেছেন যে সূত্র বলতে কি বোঝায়? কেউ একজন বলুন, যদি জানেন কেউ একজন বলুন যে সূত্রের লক্ষণ কি, মানে ডেফিনিশন কি।
এটা জানা থাকলে সূত্র লিটারেচার বুঝতে সুবিধে হবে। কেউ জানলে প্লিজ বলুন, সূত্র বলতে আপনারা কি বোঝেন? সংস্কৃতেরও দরকার নেই, বাংলাটা প্রথমে বলুন। জাস্ট কনসেপ্টটুকু আমি জানতে চাইছি যে সূত্র বলতে কি বোঝেন। এনিওয়ান, সুনির্মল বিশ্বাস বা সুস্মিতা মণ্ডল যে আছেন, কেউ একজন বলুন। যদি না জানেন সেটাও বলুন। স্যার আপনি বলে দিন। ওকে, সূত্রের একটি লক্ষণ আছে। লক্ষণ মানে কি? ডেফিনিশন। লক্ষণেরও লক্ষণ আমাদের শাস্ত্রে আছে, সেটা এখানে আমি বলবো না। সূত্রের লক্ষণটা নিয়ে আমরা আলোচনা করি। সূত্রের লক্ষণে কি বলা হয়েছে? স্বল্পাস্করম অসন্দিগ্ধম সারবৎ বিশ্বতো মুখম অস্তোভম অনবদ্যঞ্চ সূত্রং সূত্রবিদো বিদু। এর মানে কি? স্বল্পাক্ষরম অসন্দিগ্ধম। স্বল্পাক্ষরম মানে কি? যেটা অতি অল্প অক্ষরে লিখিত। সূত্র, যে কোনো সূত্র যদি দেখেন, সূত্রগুলো কিন্তু অতি অল্প অক্ষরে লেখা হয়। যেমন মীমাংসা সূত্র, প্রথম যে মীমাংসা সূত্র অথাত ধর্ম জিজ্ঞাসা। ব্রহ্মসূত্রের প্রথম সূত্র অথাত ব্রহ্ম জিজ্ঞাসা। যোগসূত্রের প্রথম সূত্র অথো যোগানুশাসনম। খুব অল্প কথায় কিন্তু বলা হয়েছে, কিন্তু আমরা যদি এটাকে ডিগ আপ করি, ভেতরটা যদি খুঁড়ি, তাহলে কিন্তু পাতার পর পাতা লেখা যায়। ইনফ্যাক্ট বেদান্তের 4টি সূত্রের উপর, প্রথম যে 4টি ব্রহ্মসূত্র আছে তার উপরেই একটি বড় টেক্সট রচনা হয়েছে, যার নাম হচ্ছে পঞ্চপাদিকা। ওটা কিন্তু মাত্র 4টি সূত্রের উপর, চতুঃসূত্রী এবং তার আগে শঙ্করাচার্যের যে অধ্যাস ভাষ্য আছে তার উপর সব থেকে বড় যে গ্রন্থ রচনা হয়েছে বেদান্ত শাস্ত্রে, বেদান্ত দর্শনের পরম্পরায়, তার নাম হচ্ছে পঞ্চপাদিকা। তার উপরে আরো বড় একটি গ্রন্থ রচনা হয়েছে পরবর্তীকালে, তার নাম হচ্ছে পঞ্চপাদিকা বিবরণ। সেটা মানে একটা এনসাইক্লোপিডিয়ার মতো। তাহলে ভাবুন, এই যে এক একটা সূত্রের ভেতরে কত কথা লুকিয়ে থাকছে, মানে কথার পিঠে কথা লুকিয়ে থাকে। স্বল্পাস্করম অসন্দিগ্ধম, সূত্রগুলো এমন হবে যে সূত্রগুলোর বিষয়ে কেউ কোনো সন্দেহ করতে পারবে না, সেটা অসন্দিগ্ধ হবে। স্বল্পাস্করম অসন্দিগ্ধম সারবৎ বিশ্বতো মুখম। সারবৎ মানে কি? তার মধ্যে সার নির্যাসটুকু বলা থাকবে, একদম সার মূলীভূত কথা, কোনো বাজে কথা তার মধ্যে থাকবে না, একদম মূল কথাটুকু বলা থাকবে। আর কি থাকবে? বিশ্বতো মুখম, সেটা ইউনিভার্সালি অ্যাপ্লিকেবল হবে, তার মধ্যে একটা ইউনিভার্সালিটি থাকবে। বিশ্বতো মুখম, বিশ্বতো মুখ হবে, প্রকাশন মুখ হবে। চতুর্থ আরেকটি লক্ষণ কি? স্বল্পাস্করম অসন্দিগ্ধম সারবৎ বিশ্বতোপতম, এর 4টে হয়ে গেল। পঞ্চম লক্ষণ কি? পঞ্চম বলা হচ্ছে অস্তোভম। অস্তোভম মানে হচ্ছে তার মধ্যে কোনো ব্যর্থ পদ থাকবে না। সূত্রে যদি একটা চক কারো থাকে, সেই চকারটিও ব্যর্থ নয়, তারও একটা মিনিং আছে, ঠিক আছে? অস্তোভম অনবদ্যঞ্চ, এবং সূত্রের মধ্যে ভাবে, ভাষায়, অলঙ্কারে, লালিত্যে, সব দিক থেকেই একটা অনবদ্যত্ব থাকবে। অনেকে আছেন যারা কাব্য সাহিত্য প্রভৃতির লোক, তারা সূত্র বা ভাষ্যের মধ্যে রসপ্রস্থান মানে অ্যাস্থেটিক নিয়ে আলোচনা করেন। তার মানে এই দেখা যাচ্ছে যে এই সূত্রগুলোর ভেতরে একটা অনবদ্যত্ব থাকবে। তাহলে যে গ্রন্থে এই কটা বৈশিষ্ট্য থাকবে, এই 6টা বৈশিষ্ট্য পাওয়া যাবে, তাকেই আমরা সূত্র বলব। এবার ভারতীয় দর্শনে আস্তিক সম্প্রদায়, আস্তিক নাস্তিক আমরা বুঝি। আস্তিক নাস্তিক সম্প্রদায় বলতে কি বোঝায়? সম্প্রদায় বলতে বোঝায় সম্যক প্রদীয়তে জ্ঞানম যত্র সম্প্রদায়, অর্থাৎ যেখানে জ্ঞানটা সম্যকভাবে প্রদান করা হয়। গুরু না যত্র প্রদীয়তে, গুরুর দ্বারা যেখানে সম্যকভাবে অর্থাৎ যথার্থভাবে জ্ঞান, প্রকৃষ্ট জ্ঞান প্রকৃষ্ট রূপে প্রদান করা হয়, সেটাই হচ্ছে সম্প্রদায়।
এই যে সম্প্রদায়ের কথা আমি বললাম, এই সম্প্রদায় আমাদের ভারতীয় দর্শনে মোটা দাগে দুভাগে ভাগ হয়েছে। একটা হচ্ছে আস্তিক সম্প্রদায়, একটা নাস্তিক সম্প্রদায়। আস্তিক সম্প্রদায়, আস্তিক শব্দটা কিভাবে আসছে? অস্তি ইতি মতির ইয়স্য স আস্তিকঃ, আছে এইরূপ মতি যার, তিনি হচ্ছেন আস্তিক। এই ব্যুৎপত্তি থেকে আস্তিক শব্দটা নির্গত হচ্ছে। অস্তিযুক্ত ঠক প্রত্যয় করে আস্তিক শব্দটা নির্গত হয়। এবার প্রশ্ন হবে যে কি মতি আছে, কি বিষয় মতি আছে যেটা থাকলে তাকে আস্তিক বলা যাবে? ঈশ্বর আছেন এইরূপ জ্ঞান থাকলে তবে আস্তিক বলা যাবে? তাও হবে না, কারণ বৈশেষিক বা অন্যান্য কিছু সম্প্রদায় আছেন যারা পৃথক, সাংখ্যই আছেন যারা পৃথক তত্ত্বরূপে ঈশ্বরকে অঙ্গীকার করেন না। প্রমাণাভাবের জন্য বা যুক্তি দ্বারা প্রসিদ্ধ হয় না বলে তারা সেভাবে ঈশ্বরকে মানেন না। অন্যভাবে ঈশ্বরকে অবশ্য মেনেছেন, বৈশেষিকও মেনেছেন, সাংখ্যরাও অন্য কথা বলেছেন অনেক সময়। মানে 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 মোটা দাগে এই কথাগুলোকে বলা উচিত না যে ঈশ্বর বা সাংখ্য ঈশ্বর মানেনি, বা মীমাংসা ঈশ্বর মানে না, বা বৈশেষিক ঈশ্বর মানে না। কিন্তু যেটা বলা দরকার সেটা হচ্ছে যে এরা পৃথক তত্ত্বরূপে ঈশ্বরকে অঙ্গীকার করেননি, বা জগৎ স্রষ্টা রূপে ঈশ্বরকে অঙ্গীকার করেননি, ইত্যাদি। তাহলে অস্তি ইতি মতিরিজস্য স আস্তিক, এখানে ঈশ্বরে মতি আছে এই অর্থেও কিন্তু আস্তিক শব্দটাকে সম্পূর্ণভাবে নেওয়া যাচ্ছে না। তাহলে কি তাহলে কি অর্থে নেওয়া যেতে পারে? তাহলে কি বলবো যে পরলোকে মতি আছে? তাহলে কিন্তু আস্তিকের লক্ষণটা অতিব্যপ্ত হয়ে যাবে নাস্তিক সম্প্রদায়ে। কারণ বৌদ্ধ এবং জৈন এরা নাস্তিক সম্প্রদায়ের অন্তর্গত, কিন্তু এরা পরলোকের অস্তিত্বে বিশ্বাসী। নিরয়, এদের স্বর্গ নরকের বিশাল বর্ণনা আছে বৌদ্ধদের। নিরয়ের বর্ণনা আছে, কতগুলো নিরয় রয়েছে, বিশাল বিশাল সব বর্ণনা আছে ত্রিপিটকে, এগুলো পাওয়া যায়। তো কিসের উপর ভিত্তি করে বৌদ্ধ জৈন চার্বাক এদের থেকে যোগ সাংখ্য প্রভৃতি আলাদা হয়েছে? বেদ প্রামাণ্যের উপর ভিত্তি করে। আস্তিক সম্প্রদায়গুলি মনে করেন যে তাদের সম্প্রদায়ের যথার্থ প্রামাণ্য এটা কোথায় রয়েছে? এটার মূল ভিত্তি রয়েছে বেদে। ওই জন্য তারা বেদ প্রামাণ্যে বিশ্বাস করেন। তাহলে বেদ প্রামাণ্যে মতি আছে যে সম্প্রদায়ের, তাকেই বলা হয় আস্তিক সম্প্রদায়। যোগ দর্শনও তাদের যে মূলীভূত সিদ্ধান্ত মনে করে যে তার মূলটা কিন্তু বেদে রয়েছে, এবং সেই বিষয়ে তারা রেফারেন্সও দেয়। তিরুন্নতং স্থাপ্য বলে একটি শ্রুতি আছে, যেটা যোগ দর্শনের মানে রেফারিং একটা শ্রুতি হিসাবে তারা উপস্থাপন করেন। এছাড়া মানে শতাধিক উপনিষদ আছে যেগুলো যোগের কথা প্রকাশ্যেই বলছে, যেমন যোগ বিন্দু উপনিষদ, অমৃত বিন্দু উপনিষদ, ধ্যানবিন্দু উপনিষদ। এগুলো তো শ্রুতিরই অংশ, অর্থাৎ উপনিষদ মানে তো শ্রুতিরই পার্ট। সেই কারণে এই উপনিষদগুলোতেও যোগের মূলীভূত কথা আছে বলে এগুলোকে যোগ দর্শনেরই অঙ্গ হিসেবে আমরা বলতে পারি। মানে সেই কারণে যোগ সম্প্রদায় এই শ্রুতিগুলোকে, এই বাক্যগুলোকে, শ্রুতি বাক্য মানে তিরুন্নতং স্থাপ্য, এগুলোকে রেফারেন্স দিয়ে বলেন যে আমাদের যে সম্প্রদায়ের মূল বক্তব্য, আমাদের জ্ঞানের যে পরাকাষ্ঠা, সেটা যে সায়েন্স বা সায়েন্টিফিক অথরিটির দ্বারা সিদ্ধ হচ্ছে, অথরাইজড হচ্ছে, সেটা হলো বেদ। ঠিক আছে? সেই জন্য যোগ হচ্ছে মানে একটা আস্তিক সম্প্রদায়ের মধ্যে পড়ছে। এবার আমরা জানি যে 6টি আস্তিক সম্প্রদায়: সাংখ্য, যোগ, ন্যায় বৈশেষিক এবং পূর্ব মীমাংসা, উত্তর মীমাংসা। এর মধ্যে সাংখ্য আর যোগের মধ্যে অনেক বিষয়ে সামঞ্জস্য আছে। যেমন সাংখ্য এবং যোগের মধ্যে প্রকৃতি এবং পুরুষের বিষয় অনেক সামঞ্জস্য আছে। মানে সাংখ্যের যা তত্ত্ব সেটা যোগ তার ফিলোসফিক্যাল সিস্টেমে, যুক্তির সিস্টেমে তাকে অঙ্গীকার করেছে। এই জন্য আমরা যোগের ভাষ্য ধরে যখন পাঠ করব তখন আমরা অনেক সময় দেখতে পাবো যে কিভাবে সাংখ্যের যে প্রকৃতি পুরুষের তত্ত্ব সেটা যোগকে
প্রভাবিত করেছে বা যোগের মধ্যে তার প্রচ্ছায়া আছে। এই জন্য এদেরকে সিস্টার সিস্টেম বলা হয় বা সমানতন্ত্র বলা হয়। বোঝা যাচ্ছে যে সাংখ্য সম্প্রদায়ের অনেক অনেক সিদ্ধান্তের সঙ্গে আবার বিরোধও আছে, যোগের অনেক বিরোধও আছে। সমানতন্ত্র মানে এই নয় যে সব বিষয় তারা মেনেছেন, কিন্তু যেরকমভাবে ন্যায় সম্প্রদায় বৈশেষিকের পরমাণুকে পরবর্তীকালে অঙ্গীকার করেছেন, বৈশেষিকের অনেক সিদ্ধান্তের সঙ্গে যেমন ন্যায় সম্প্রদায়ের একটা মিলজুল হয়েছে, বৈশেষিক আবার ন্যায়ের সমবায়কে গ্রহণ করেছে, ইত্যাদি ইত্যাদি যেরকম হয়েছে। পূর্ব মীমাংসা উত্তর মীমাংসা অনেক ক্ষেত্রে আলাদা, অনেক অনেক ক্ষেত্রে তাদের ডিবেট আছে, কিন্তু তা সত্ত্বেও তারা বেদ ও মীমাংসা করেছে বলে, বেদ ও বচনের পূজিত বিচার ও বচন মীমাংসা বলা হয়, বেদ ও বচনের বিচার করেছে বলে তাদের মধ্যে কিন্তু ওই যে পূজিত বচন ও বিচারের যে মূল ভাব, সেটা বর্তমান উভয়ের ক্ষেত্রে, মীমাংসার ক্ষেত্রেও, পূর্ব মীমাংসার ক্ষেত্রেও, উত্তর মীমাংসার ক্ষেত্রেও। ঠিক আছে? তো এখন যোগের ক্ষেত্রে আমরা অন্যতম যে অথরিটি শাস্ত্র হিসেবে আমরা মনে করি সেটা হলো যোগসূত্র। এটি কার দ্বারা বিরচিত? মহর্ষি পতঞ্জলির দ্বারা। এটা নিয়ে ডিবেট আছে যে এই পতঞ্জলি আমাদের ব্যাকরণের পতঞ্জলি কিনা, কিন্তু ট্র্যাডিশন আমাদের বলে, আমাদের পরম্পরায় আমরা যে জ্ঞানটা পাই সেখানে আমরা দেখতে পাই যে মহর্ষি পতঞ্জলি, যিনি যোগ দর্শনের প্রণেতা, তাকেই কিন্তু বলা হয়েছে পতঞ্জলির, মানে তিনিই মহাভাষ্য রচনা করেছেন, আবার তিনি চিকিৎসা বিজ্ঞানেও একটা ছাপ রেখেছেন। এই বিষয়ে বলা হয়, মানে তার ওই মানে আয়ুর্বিজ্ঞানের উপরেও তার একটা ভাষ্য বা টিকা রয়েছে। আসলে মহর্ষি পতঞ্জলি আমাদের পরম্পরা অনুযায়ী একই ব্যক্তি। তিনি মানুষের শরীরের মল দূর করার জন্য আয়ুর্বেদ শাস্ত্র প্রণয়ন করেছেন, আবার তিনি মানুষের বাক্যের যে মল সেটা দূরীকরণের জন্য মহাভাষ্য প্রণয়ন করেছেন, আবার তিনি মানুষের চিত্তগত মল বিদূরণের জন্য যোগসূত্রের প্রণয়ন করেছেন। এটা আমরা ট্র্যাডিশন থেকে পাই, এটার কথা আমাদের বিভিন্ন টিকা ভাষ্যের মধ্যে আমরা এগুলো পাই। সেসব টিকা ভাষ্যের সংস্কৃত কচকচিতে আমি গেলাম না, কিন্তু আমি এই লিঙ্কটা আমি ধরিয়ে দিলাম, কারণ আমরা আফটার অল পরম্পরাগত বিদ্যার অনুশীলন করছি। আমি পরম্পরার বাইরে কথা কোন আধুনিক গবেষক কি বলেছেন সেটা আমার কাছে অতটা ইম্পর্টেন্ট নয়। আমি পরম্পরার যে ঘরানা, সেই ঘরানাটার তথ্য আপনাদের সামনে তুলে দিলাম। অবশ্যই এটা নিয়ে ডিবেট আছে, বাট অ্যাপার্ট ফ্রম দিস ডিবেট we should follow the tradition and the traditional methods, সেইগুলো কিন্তু আমাদের এখানে একটু আয়ত্ত করতে হবে। তো মহর্ষি পতঞ্জলি তো সূত্র করলেন, যোগসূত্র করলেন, তার পরবর্তীকালে মহর্ষি ব্যাস তিনি এটির উপরে ভাষ্য লিখেছিলেন। তো এই যখন আমরা সূত্রগুলো পড়ব, তখন আমরা যে ভাষ্যকে অনুশীলন করব সেটা হচ্ছে ব্যাস ভাষ্য। তাহলে এর থেকে কিন্তু একটা জিনিস আমরা বুঝতে পারছি যে যোগ দর্শন কত প্রাচীন। দেখুন, মহর্ষি ব্যাস যিনি মহাভারত লিখছেন, যিনি অষ্টাদশ পুরাণ রচনা করছেন, যিনি বেদকে সংকলিত করে, ব্যাসদেব থেকে বেদব্যাস হচ্ছেন, সেই তিনিই কিন্তু সূত্রের উপর ভাষ্য লিখছেন। সুতরাং এটা কিন্তু খুব সিগনিফিক্যান্ট, এবং এই কারণে যোগকে বেদান্ত পরম্পরাতেও ভীষণভাবে মান্যতা দেওয়া হয়। বেদান্ত পরম্পরার যেটা গ্রন্থ ব্রহ্মসূত্রের যেটি চতুর্থ অধ্যায় অর্থাৎ সাধনপাদ, সেই সাধনপাদে মূলত কিন্তু যোগের কথাগুলোই বলা আছে। আপনারা কেউ যদি অবসর পান, গীতার উপর বিখ্যাত গ্রন্থ টিকা মধুসূদন সরস্বতী, বাঙালি পণ্ডিত, আজ থেকে 500 বছর আগে জন্মেছিলেন শ্রী চৈতন্য দেবের সময়, তার রচিত যে টিকা গুড়ার্থ দীপিকা, এটা যদি আপনারা পাঠ করার অবসর পান, তাহলে দেখবেন গীতার 6ষ্ঠ অধ্যায়, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ যোগের কথা প্রকৃষ্টভাবে বলেছেন,
সেখানে মধুসূদন সরস্বতীর টিকায় বিস্তৃতভাবে যোগের কথাই কিন্তু বলা আছে, অর্থাৎ যোগসূত্রই একদম উদ্ধৃত করছেন, ব্যাস ভাষ্যই একদম উদ্ধৃত করছেন। সুতরাং আমরা বুঝতে পারছি যে অন্যান্য সম্প্রদায়ের সঙ্গে কিন্তু যোগ সম্প্রদায়ের একটা ইনার কানেকশন আছে। আসলে এখানে একটু কথা, বইয়ের বাইরের কথা একটু বলে রাখি, জাস্ট ফর ইন্ট্রোডাকশন, যে আমাদের দর্শনে এই যে বিভিন্ন সম্প্রদায়গুলো আছে, এরা আপাতভাবে আলাদা আলাদা হলেও এদের মধ্যে একটা কিন্তু ইনার কানেকশনও আছে, ইন্টার কানেকশনও আছে। সেটা হচ্ছে মেথোডোলজির দিক থেকে। যেমন কম বেশি আমরা সকলেই ন্যায়ের যে মেথোডোলজি এটাকে অ্যাডপ্ট করেছি। ইভেন বৌদ্ধরাও প্রভাবিত, যদিও বৌদ্ধদের ন্যায় আলাদা, জৈনদের ন্যায় অনেক আলাদা, কিন্তু এই যে কোনটা সাধ্য হবে, কোনটা হেতু হবে, কোনটা পক্ষ হবে, কিভাবে আমি ব্যাপ্তি সম্পর্ক নির্ণয় করব, এগুলো এই ন্যায় সিস্টেমের দ্বারা ইনফ্লুয়েসড হয়েছে। এবারে বিভিন্ন সম্প্রদায় কি হয়েছে, তার পারমুটেশন কম্বিনেশন হয়েছে। কেউ কেউ ন্যায় সম্প্রদায়ের অবয়বগুলোর কিছুটা মেনেছে, আবার কিছুটা ওকে বাদ দিয়েছে। বৌদ্ধরা আবার কি হয়েছে, বৌদ্ধরা ন্যায়ের যে ব্যাপ্তি সম্বন্ধ সেটাকে ভিন্নভাবে ব্যাখ্যা করেছে, অবিনাভাব সম্পর্কের মধ্যে দিয়ে তারা ব্যাখ্যা করেছেন, কিন্তু ইনফ্লুয়েন্স তাকে কেউ অস্বীকার করতে পারেনি। অনুরূপভাবে আমাদের যোগ দর্শনের যে থিসিস, সেটা মূলত হচ্ছে সাইকোলজিক্যাল। কিভাবে আমি আমার আত্মাকে পরমাত্মার সঙ্গে সংযুক্ত করব, এটাই হচ্ছে যোগের লক্ষণ, এটাই হচ্ছে যোগের মূল বক্তব্য। এটা একটা সাইকোলজিক্যাল প্রক্রিয়া, এবং এই সাইকোলজিক্যাল প্রক্রিয়াটা কিন্তু সমস্ত মোক্ষ শাস্ত্রেই গৃহীত হয়েছে। শঙ্করের সঙ্গে রামানুজের ভীষণ ঝগড়া, কিন্তু রামানুজাচার্য যোগকে কৈবল্যের একটি উপায় হিসাবে স্বীকার করছেন। তিনি বলবেন প্রপত্তির কথা, প্রপত্তির মধ্যে দিয়ে ভক্ত এবং ভগবানের মিলনের কথা, অংশ অংশীর কথা, কিন্তু সেখানেও যোগ প্রভাব ফেলেছে। ইভেন ভক্তিতেও যারা এস্থেটিক নিয়ে আলোচনা করেন, যারা রসতত্ত্ব নিয়ে আলোচনা করেন, রসের মাধ্যমে ভগবানকে আস্বাদন করতে চান, যারা মুক্তি চান না, মিলনের আকাঙ্ক্ষা করেন, তার মধ্যে দিয়ে ভগবান এবং ভক্তের সাযুজ্য কল্পনা করেন, সেখানেও কিন্তু যোগ ছায়া ফেলেছে, যোগের প্রভাব রয়েছে। যোগকে কিন্তু ওই কারণে অস্বীকার করা যায় না। যোগের এই যে মেথডোলজি যেটা তারা দিয়েছে, সেটা সমস্ত মোক্ষ শাস্ত্রেই কিন্তু কম বেশি অ্যাডাপ্টেড হয়েছে। ন্যায় দর্শন যুক্তির কথা বেশি বলেছে, যোগের কথা, এই মানে মুক্তির কথা খুব বেশি তারা বলেননি, কারণ তারা এটা একদম বাৎসায়ন ভাষ্যেই প্রকাশ্যে বলা আছে যে আমরা হচ্ছি যুক্তিশাস্ত্র, মূলত আন্নিষ্ঠিকী বিদ্যা, আমরা ফোকাস করব হচ্ছে যথার্থ জ্ঞান কিভাবে যুক্তির মাধ্যমে, ন্যায়ের অবয়বগুলোর মাধ্যমে, তত্ত্ব নির্ণয় বাদ জল্পের মাধ্যমে নির্ণীত হয় তার দিকে। কথা শাস্ত্র মানে কথা বলতে যেটাকে বোধহয় বাদ জল্প বিতণ্ডা, এই কথার উপর তারা মূলত ফোকাস করেছেন। ওই জন্য আধ্যাত্মিক শাস্ত্র বা মোক্ষ শাস্ত্র হিসাবে রাখলেও আত্মা যদিও তাদেরও অধ্যয়নের বিষয়, তাদেরও প্রমেয় বিষয়, কিন্তু তা সত্ত্বেও তারা এটাকে মোক্ষ শাস্ত্রের সঙ্গে কিঞ্চিত পার্থক্যও করেছেন। তারা বলেছেন মোক্ষ শাস্ত্র মূলত হচ্ছে বেদান্ত প্রভৃতি, আমাদের মূল ফোকাসটা কিন্তু যুক্তির দিকে। কিন্তু তারাও যোগের প্রাসঙ্গিকতা অস্বীকার করেনি। তাই এখানে আস্তিক সম্প্রদায়গুলোর মধ্যে একটা ইনার কানেকশন যে আছে, এটা আমাদেরকে মেনে নিতে হবে। ওকে, এবার আমি আসি যে ভাষ্য কাকে বলে, ভাষ্য ধরে আমরা কেন পড়ব। ভাষ্যেরও একটি অনুরূপ সূত্রের মতো ডেফিনিশন আছে বা লক্ষণ আছে। সেই লক্ষণটা কি? বলা হচ্ছে সূত্রার্থ বর্ণাতে এই যাত্রা
পদৈ সূত্রানুকারিভি। ঠিক আছে, সূত্রের অর্থ যেখানে ব্যাখ্যা করা হয়, বর্ণনা মানে বর্ণাতেই মানে হচ্ছে ব্যাখ্যা করা, সূত্রার্থ বর্ণাতেই যত্র পদৈ সূত্রানুকারিভি স্বপদানি চ বর্ণন্তে ভাষ্যং ভাষ্যবিদো বিদু। এবং ভাষ্যকার এই যে সূত্রের অর্থকে ব্যাখ্যা করতে গিয়ে অনেক সময় নিজে অনেক শব্দের উদ্ভাবন করেন। ভাষ্যকার সেই উদ্ভাবিত শব্দগুলোকেও ব্যাখ্যা করে থাকেন। Am I understood? সূত্রার্থ বর্ণতে যত্র পদৈ সূত্রানুকারিভি, কিভাবে তিনি ব্যাখ্যা করেন? সূত্রটা যেভাবে বলা হয়েছে, যে পদের পরে যে পদটা বসে ব্যাখ্যা করা মানে সূত্রটা রচিত হয়েছে, সেই ক্রম অনুসারে তারা ব্যাখ্যা করবেন। যেমন অথাত ব্রহ্ম জিজ্ঞাসা, এখানে প্রথমে ব্রহ্ম জিজ্ঞাসা ব্যাখ্যা করা হলো, তারপরে অথ শব্দের ব্যাখ্যা করা হলো, তারপরে অথ শব্দ হলো, এরকম কিন্তু হয় না। প্রথম অথ শব্দের ব্যাখ্যা, তারপরে অত শব্দের ব্যাখ্যা, তারপর ব্রহ্ম শব্দের ব্যাখ্যা, তারপর জিজ্ঞাসা শব্দের ব্যাখ্যা, এইভাবে কিন্তু ব্যাখ্যা করা হয়। আমাদের এখানেও তাই দেখবেন, অথবা যোগানুশাসনম, এখানেও কিন্তু এইভাবে ব্যাখ্যা করা হয়েছে। তারপর কি বলেছে? সপদানি চ বর্ণান্তে, ওই ভাষ্যকার অনেক সময় নিজে অনেক পদ উদ্ভাবন করেন, অনেক শব্দ, অনেক থিসিস তারা উদ্ভাবন করেন, সেটাকে তারা আবার ব্যাখ্যাও করেন। যেমন আমরা বলতে পারি ব্রহ্মসূত্রের প্রথম যে ব্রহ্মসূত্র অথাত ব্রহ্ম জিজ্ঞাসা, এখানে কিন্তু কোথাও অধ্যাস কথাটা নেই, কিন্তু শঙ্করাচার্য এই সূত্রের প্রারম্ভে একটা দীর্ঘ বিস্তৃত ভাষ্য রচনা করেছেন, যার নাম হচ্ছে অধ্যাস ভাষ্য। এই অধ্যাস সম্পর্কে না জানলে বেদান্ত সম্পর্কে কিছু জানা যায় না। বেদান্তের সম্পূর্ণ বোধটাই অধ্যাস শব্দের মধ্যে রয়েছে। এই অধ্যাস মানে হচ্ছে ইম্পোজিশন। এটাকে কিন্তু যেমন উদ্ভাবন করেছেন শঙ্করাচার্য, প্রথম অধ্যাসের কথাটা বললেন, তেমনি আবার তিনি ভাষ্যে ব্যাখ্যা করেছেন অধ্যাস কি, কোয়ম অধ্যাস নাম ইতি, এইভাবে তিনি ভাষ্যে ব্যাখ্যা করেছেন যে এই অধ্যাস বলতে কি বোঝায়, তারপরেই তার লক্ষণ দিয়েছেন। স্মৃতিরূপ পরত্র পূর্বদৃষ্টা অবভাসঃ, এবার তারও বিস্তৃত ব্যাখ্যা আছে। তার বিস্তৃত ব্যাখ্যা তিনি করেছেন। তা এই যে অধ্যাসের কি করে তার মানে অধ্যাসের কারণ কি, অধ্যাস কিভাবে হয়, সেটার একটা বিস্তৃত আলোচনা এই অধ্যাস ভাষ্যে হয়েছে। তা এটা কি হলো? এটা ভাষ্যের যে লক্ষণ, সেই ভাষ্যের লক্ষণটাকে পূর্ণতা দিল। তিনি স্বপদ উদ্ভাবন করেছেন, আবার স্বপদের ব্যাখ্যাও করেছেন। স্বপদানি চ বর্ণন্তে ভাষ্যং ভাষ্যবিদো বিদু। এখানেও কিন্তু আমরা সেই রকম অনেক জিনিস দেখতে পাবো, যে কারণে প্রথম সূত্রটা এত ইম্পর্টেন্ট। আচ্ছা, এবারে আমরা একটু প্রবেশ করি আমাদের শাস্ত্রে। অথ যোগানুশাসনম, এই যে যোগানুশাসন কথাটা বলা হলো এখানে, অথ যোগানুশাসনম কথাটা বলা হলো, এর মানে কি? এর মানেটা হচ্ছে অথ 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 মানে হচ্ছে, এখানে অথ শব্দটার অনেক অর্থ হয়, এখানে আরম্ভ অর্থটা গ্রহণ করা হয়েছে। এই সূত্রের মূল বঙ্গানুবাদটা হবে এরকম, এইবার যোগানুশাসনম আরম্ভ করা হলো, যোগের অনুশাসন আরম্ভ করা হলো। এটা পারলে আপনারা লিখে নিন, যেহেতু আপনারা সূত্রের উপর প্রধান ফোকাস করছেন। সূত্রের বঙ্গানুবাদটা হবে এরকম, এইবার যোগের অনুশাসন বা যোগানুশাসন আরম্ভ করা হলো। ঠিক আছে, এবার প্রশ্ন হবে যে অনুশাসন মানে কি? অনু শব্দের অর্থ কি? অনু মানে হচ্ছে অদন্তের নয় হর্ষ অনু, এখানে অনু মানে হচ্ছে পরে, অনু একটা উপসর্গ, প্রপরা অবসমনী অব অনু নির্দূর, এই যে আমরা 20টা উপসর্গ জানি, তার মধ্যে একটি উপসর্গ হচ্ছে অনু। এই অনুর অর্থ হচ্ছে পরে, আফটার। তাহলে এবার প্রশ্ন হবে যে শাসন বলতে কি বলা হয়েছে? শাসন বলতে এখানে অধিকার অর্থটা বুঝতে হবে। হ্যাঁ, এর মধ্যে অনেক কথা আছে এই ছোট্ট কথাটার মধ্যে। অনুশাসন বলতে বোঝায় শিষ্টের শাসন। ঠিক আছে, এই যে আমি একটু আগেই বললাম যে মহর্ষি পতঞ্জলি যোগ সূত্রের
প্রণেতা, আসলে বলতে হবে প্রণেতা মানে কিন্তু তিনি রচয়িতা নন। ঠিক আছে, আবার বলছি, মহর্ষি পতঞ্জলি তিনি, এবং শুধু পতঞ্জলি কেন, যে কজন সূত্র দর্শন করেছেন, সূত্র রচনা করেছেন, সেই প্রত্যেক পুরুষই কিন্তু তার স্মৃতি থেকে, মানে স্মৃতিতে তাদের ওই জ্ঞান উদ্ভূত হয়েছে, সাধনার দ্বারা উদ্ভূত হয়েছে, এবং সেইটা মানে উপলব্ধি করে তারা স্মৃতিতে সেটাকে দর্শন করে তখন তারা লিখেছেন। সুতরাং এই শাস্ত্রগুলো বেদের মতো অপৌরুষেয় নয়, পুরুষ প্রযত্ন সাধ্য। পুরুষ রচনা করছেন ঠিকই, পুরুষ হয়তো সেটা লিখছেন, কিন্তু আবার একটা সেন্সে এগুলো তাদের সৃষ্টও নয়। ব্যাপারটা বুঝতে হয়তো একটু খটোমটো লাগছে, যে একবার বলা হচ্ছে যে এই শাস্ত্রগুলো বেদের মতো অপৌরুষেয় নয়, অর্থাৎ পৌরুষেয়, কিন্তু কেন আবার বলা হচ্ছে যে যারা রচনা, মানে যারা এটাকে যোগসূত্রের প্রণেতা, তারা অথর নন, দে আর নট অথর। কেন এটা বলা হচ্ছে? এটার মধ্যে তো একটা কন্ট্রাডিকশন আছে। যে না, এটার মধ্যে আসলে কন্ট্রাডিকশন নেই। যেমন আপনি মনে করুন E=mc², এটা কে লিখেছেন? কে এইটা তত্ত্বটাকে কে উদ্ভাবন করেছেন? কে বিশ্বকে জানিয়েছেন? আইনস্টাইন। আইনস্টাইন E=mc²টাকে সূত্রের মাধ্যমে জগৎকে জানিয়েছেন, এই জ্ঞানটা আমাদের সকলকে দিয়েছেন। কিন্তু এবার বলুন যে আইনস্টাইনের আগে E=mc² কি ছিল না ছিল না? জগৎ তো এই নিয়মের মধ্যেই তো চলছিল। নিউটন গতিবিদ্যার সূত্রগুলোকে লিখিত আকারে আমাদেরকে জানিয়েছেন। P=mf আমরা পড়েছি, 3টে গতিসূত্র আমাদের জানিয়েছেন, আমাদের মাধ্যাকর্ষণ সূত্র তিনি উদ্ভাবন করেছেন। কিন্তু তিনি কি আসলে এটার ইনভেন্টর? তিনি কি এরোপ্লেনের মতো এটাকে তৈরি করেছেন? না। জগৎ তো নিউটনের অনেক আগেই গতিসূত্রের নিয়মে চলতো। জগৎ তো সৃষ্টিকাল থেকে মাধ্যাকর্ষণ সূত্রের নিয়মেই তো চলেছে। তাহলে তিনি কি করেছিলেন? তিনি এগুলোকে ডিসকভার করেছিলেন। সূত্রগুলো কিন্তু তিনি নতুনভাবে তৈরি করেননি, ইনভেন্ট করেননি, তিনি এগুলোকে ডিসকভার করেছেন, তিনি এগুলোকে দর্শন করেছেন। তার মানসপটে এই সূত্রটা, এই থিওরিটা প্রথমে তার মানসপটে উদ্ভূত হয়েছে। আপেল মাথায় পড়লো, তারপর তিনি মনন করতে শুরু করলেন, এবং সেই মননের ফলে তার মনের মধ্যে তত্ত্বের নিদিধ্যাসন হলো, তত্ত্বটা উদ্ভূত হলো, এবং সেই কন্টেমপ্লেশন থেকে তিনি কি করলেন? তিনি সূত্রবদ্ধ করলেন পুরো জিনিসটাকে। তাহলে তিনি হলেন এটার প্রণেতা। তিনি কিন্তু রচয়িতা নন, তিনি কিন্তু ইনভেন্টর নন। ঠিক আছে? সেই রকম এই যে বৈদিক প্রজ্ঞাগুলো, যেহেতু এগুলো সবই বেদমূল, এটা আসলে কিন্তু এগুলো সবই অপৌরুষেয়, কিন্তু এগুলো কোনো ঋষি মুনির কাছে, যারা এই বিষয়ে সাধনা করেছেন, তাদের কাছে এই তত্ত্বটা শুদ্ধ, নির্মল, শান্ত অন্তঃকরণে প্রকাশিত হয়, উদ্ভূত হয়। তারা নিদিধ্যাসনের স্তরে এই তত্ত্বটাকে দেখতে পান, দর্শন করতে পারে। এই জন্যই আমাদের শাস্ত্রের নাম দর্শন, দর্শন করতে পারে। এই দর্শনের ফলে তারা ওই যে অপৌরুষেয় জ্ঞানকে নতুনভাবে তাদের হৃদয়ে খুঁজে পান, এবং তখন স্মৃতি থেকে, ওই জ্ঞানটার যে স্মৃতিটা তাদের মাথায় থেকে যায়, সেই স্মৃতি থেকে তারা এই সূত্রগুলোর রচনা করেন, সূত্রগুলোকে প্রণয়ন করেন। রচনা আমরা বলবো না, রচনার মধ্যে একটা কর্তৃভাব থাকে, হ্যাঁ, আমরা বলবো প্রণয়ন করেন, নতুন করে একটা রূপ দেন। তাহলে তারা হচ্ছেন এক একটা রূপদাতা। কেন কথাটা আমরা বললাম? এই অনুশাসন কথাটার মধ্যেই এতগুলো কথা ধরা আছে। আসলে প্রথম যিনি তপস্যা করে এই যোগকে অধিগত করেছিলেন, তিনি হচ্ছেন হিরণ্যগর্ভ পুরুষ ব্রহ্মা। প্রত্যেকটা ভারতীয় সম্প্রদায়েরই আসলে 3টি পরম্পরা থাকে, একটা দেব পরম্পরা, দ্বিতীয় হচ্ছে ঋষি পরম্পরা,
আর তৃতীয় হচ্ছে মনুষ্য পরম্পরা। যেমন আমাদের বেদান্ত শাস্ত্রের প্রথম যিনি প্রণেতা পুরুষ, যিনি এই তত্ত্বকে দর্শন করেছিলেন, তিনি হচ্ছেন ভগবান নারায়ণ। ঠিক আছে, সেখান থেকে এই তত্ত্বটা নামছে, মানে শঙ্কর বেদান্তীদের ঘরানাটা নামছে। দ্বিতীয় যিনি ঋষি এই তত্ত্বকে প্রথম দর্শন করেছিলেন, তিনি হচ্ছেন ব্যাসদেব। ওই জন্য যে পিঠে বসে শঙ্করাচার্য ভাষ্য লিখছেন, এখনো পর্যন্ত শঙ্করাচার্যরা যে পিঠে অধিরূঢ় হয়ে ধর্মের উদ্ঘোষ করেন, সেই পীঠটাকে বলা হয় ব্যাসপীঠ। আর মনুষ্য পরম্পরার আচার্যকে, যিনি মনুষ্য বুদ্ধিতে সূত্র ইত্যাদি ভাষ্য ইত্যাদি রচনা করছেন, তিনি হচ্ছেন শঙ্করাচার্য। রামানুজ সম্প্রদায়ও অনুরূপ। রামানুজ সম্প্রদায়কে বলা হয় শ্রী সম্প্রদায়। শ্রী মানে লক্ষ্মী, মানে প্রথম শ্রী সম্প্রদায়ের যে তত্ত্ব, বিশিষ্টাদ্বৈত তত্ত্ব, এটাকে প্রথম সাক্ষাৎ করেছিলেন ভগবতী লক্ষ্মী। এটি হচ্ছে দেব পরম্পরা। তারপর ঋষি পরম্পরায় কে এটাকে প্রথম দর্শন করেছিলেন, তিনি হচ্ছেন ঋষি পরাশর, যিনি বিষ্ণু পুরাণের রচয়িতা। তারপরে মনুষ্য পরম্পরায় যিনি প্রথম এটাকে দর্শন করেছিলেন, তার নাম হচ্ছে ষটকোপ মুনি। তিনি জন্মে শূদ্র ছিলেন, নাথ মুনি এই পরম্পরায় চলে। তারপর সূত্রের মাধ্যমে সেটাকে সঙ্গবদ্ধ করে একটা সম্প্রদায় রূপে রূপ দিয়েছিলেন আচার্য ভগবান রামানুজ। সেই রকম যোগ সম্প্রদায়ের দেব পরম্পরা হচ্ছে হিরণ্যগর্ভ পুরুষ ব্রহ্মা। তিনি প্রথম এটাকে তত্ত্বকে সাক্ষাৎ করেন এবং এই বিদ্যাটা তিনি তার শিষ্য প্রশিষ্য পরম্পরাক্রমে দিয়েছিলেন বিদ্যাটা। ঠিক আছে, সেই বিদ্যাটা কোনো ক্রমে অবলুপ্ত হয়ে যায় বা প্রসুপ্ত হয়ে যায়, সেটাকে আবার ঋষি পরম্পরায় নতুনভাবে প্রবর্তন করেছিলেন মনোশুদ্ধির জন্য ভগবান পতঞ্জলি। তিনি মনুষ্য মধ্যে ঋষি পরম্পরায় এইটাকে এস্টাবলিশড করতে সাধনা করেছিলেন এবং সাধনা করার পর ওই জ্ঞানটাকেই পুনরায় প্রাপ্ত হয়েছিলেন। গীতাতেও কিন্তু অনুরূপ কথা বলা আছে। গীতাতে ভগবান অর্জুনকে বলেছেন যে আমি তোমার আগে এই জ্ঞানটা প্রথম দিয়েছিলাম বিবস্বানকে। বিবস্বান মানে সূর্যের রূপ, তাকে প্রথম এই দেব পরম্পরায় দেয়া হয়েছিল। তারপর এখন তোমাকে আমি মনুষ্য পরম্পরায় জ্ঞানটা দিচ্ছি। ঠিক আছে, তাহলে এইখানে অনুশাসন বলতে কি বোঝানো হলো? একটা পরম্পরাকে দেখানো হলো। হিরণ্যগর্ভ পুরুষ থেকে পরম্পরাক্রমে এটা নাবজে মনুষ্য পরম্পরায়, এবং মহর্ষি পতঞ্জলি সেটাকে আবার পুনরুদ্ধার করছেন, পুনঃভাবে এস্টাবলিশ করছেন। ঠিক আছে, এই অনুসারেই কিন্তু যোগসূত্র লিখিত হয়েছিল। তাহলে মহর্ষিদের শাসনকেই কিন্তু এখানে ফলো করা হয়েছে। অনুশাসন মানে অ্যাকচুয়ালি ফলোইং। ঠিক আছে, হিরণ্যগর্ভ হচ্ছেন সাক্ষাৎ দ্রষ্টা। তিনি যদি না থাকেন তাহলে সম্প্রদায়টা অন্ধ পরম্পরা হয়ে যেত। অন্ধ পরম্পরা কিরকম হয় না, আমি একজন কাউকে জ্ঞান দিলাম কোনো একটা বিষয়ে, কিন্তু আমি নিজে সেইটার সাক্ষাৎভাবে জানি না, তাহলে সেই জ্ঞানটা অন্ধ পরম্পরাক্রমিক জ্ঞান হলো। আমি নিজে অন্ধ হয়ে অন্যকে জ্ঞান দিচ্ছি। লালন ফকিরের একটা গান আছে, নিজে কানা পথ চিনে না, পরকে ডাকে বারংবার। ঠিক আছে, এই কারণে মানে ধর্ম উপদেশের ক্ষেত্রেও সবসময় সাক্ষাৎ দ্রষ্টা পুরুষ তাকেই উপযুক্ত বলে বিবেচনা করা হয়। আমরা কেউই কিন্তু এখানে যোগ দর্শনের উপযুক্ত লোক নই, আমরা অধিকারীই নই। আমরা যেটা করছি সেটা যুক্তির মাধ্যমে এটাকে উপস্থাপন করার চেষ্টা করছি। আমাদের মূল লক্ষ্য কিন্তু আন্নিষ্কিকি মানে হচ্ছে যুক্তি বুদ্ধির বিচার, ইন্টেলেকচুয়াল মাইন্ডের কার্যকলাপ। সেটারও কিন্তু আবশ্যকতা আছে, না হলে যোগ দর্শনটা একটা মিস্টিক সায়েন্স হিসেবে থেকে যেত, এটা ফিলোসফির মধ্যে আসতো না। সেটার কথাও একটু পরেই আলোচনা হবে। আমরা সাক্ষাৎভাবে প্রত্যক্ষগতভাবে আমরা কোনো উপলব্ধ সত্যকে যদি শুধু উপলব্ধি স্তরেই সীমিত রাখি, সেটাকে যদি আমি না মানে যদি সেটা কেবল উপলব্ধির বিষয় হয়, সেটা আমার কাছে আমার মতো থাকলো। কিন্তু যখনই আমি সেটাকে প্রকাশ করছি, এক্সপ্লেন করছি, কাউকে বলছি,
তখনই সেখানে কিন্তু যুক্তির অবতারণা করতে হবে। না হলে কিন্তু সেই বিষয়টা অন্যের কাছে প্রবাহিত হবে না, অন্যের কাছে পৌঁছাবে না। Am I right? আমি যদি কাউকে একটা জিনিস বোঝাতে চাই, তাহলে আমাকে কিন্তু যুক্তিকে আশ্রয় করে, ভাষাকে আশ্রয় করেই কিন্তু বোঝাতে হবে। আর ভাষাকে আশ্রয় করা মানেই কিন্তু লজিককে আশ্রয় করা। প্লেটো বলেছিলেন ম্যান অ্যাকচুয়ালি ইজ আ লজিক্যাল অ্যানিম্যাল। রেশনাল অ্যানিম্যাল কথাটা পরে এসেছে, লজিক্যাল অ্যানিম্যাল, লজিক কথাটা এসেছে লোগোস বা শব্দ কথাটা থেকে। তাহলে শব্দের মধ্যেই কিন্তু আমাদের এই যে লজিকটা, অর্থাৎ লজিক্যাল স্ট্রাকচারটা নিহিত আছে। ওই লোগোস কথাটা থেকে ওই জন্য লজিক কথাটা এসেছে। তাহলে আমরা ভাষার মাধ্যমে যখন অপরকে কোনো জিনিস বোঝাতে চাইবো, তখন কিন্তু একটা যুক্তির আমাকে গ্রহণ করতে হবেই। তাহলে এখানে কি হয়, আমরা যখন এটাই কথাই আমাদের বেদান্ত শাস্ত্রে বা শ্রুতিতেও বলা আছে, বেদান্ত শুধু বলবো না, খোদ বেদেই বলা আছে। হ্যাঁ, শ্রবণ মনন নিদিধ্যাসন, শ্রোতব্য মন্তব্য নিদিধ্যাসিতব্য। এখানে শ্রবণ হচ্ছে শোনা হলো, আমায় গুরু উপদেশ করলেন, আমি শুনলাম, তারপর মনন। এখানে মনন মানে কি? এখানে মনন মানে হচ্ছে অনুমানমূলক তর্কের দ্বারা শ্রুত বিষয়ের অনুধ্যান। মনন মানে কিন্তু এখানে মনে মনে ওই জিনিসটাকে চিন্তা করা কেবলমাত্র নয়, এখানে যুক্তি দিয়ে বিচার সহ চিন্তা করা। আমায় গুরু একটা কোনো বাক্য বললেন, সেটাকে আমি বারবার ভাবছি সেটা তা নয়, কিন্তু আমাকে যুক্তি দিয়ে ভাবতে হবে। আমরা গানও অনেকবার শুনি, একই গান আমরা বারবার গেয়ে যাই, সেটাকে আমরা মনন বলি না। একই গানের কথা আমাদের মাথায় বারবার ভাসে, সেটাকে মনন বলে না। মনন তাকেই বলে যেটার মধ্যে তর্ক লুকিয়ে থাকে, তর্কটা নিহিত থাকে, তর্ক অনুবিদ্ধ থাকে। আমরা আরো স্পেসিফিক যে ভাষাটা ব্যবহার করি, অনুবিদ্ধতা, তর্ক অনুবিদ্ধ থাকে। তার মানে শ্রুত বিষয়কে যদি মননের দ্বারা, অর্থাৎ তর্কের দ্বারা অনুবিদ্ধ করে বারংবার চিন্তন করি, তাহলে সেটা হবে মনন। ঠিক আছে? এই মননটা কিন্তু আমাদের মূল দরকার। কারণ আমরা আফটার অল দর্শন করছি। আমরা কিন্তু যোগ দর্শন পড়ে কেউ সাধন ভজনে প্রবৃত্ত হব না, বা সেটাকে মেনেই আমরা যে সাধনে ঢুকে যাব, তার কিন্তু আমাদের গোলটা কিন্তু সেটা নয়। আমাদের গোলটা কিন্তু হোয়াট যোগা ফিলোসফি ইজ, তার স্বরূপটাকে কিঞ্চিত উপলব্ধি করার চেষ্টা করা, এবং সেটা থ্রু ইন্টেলেকচুয়াল মাইন্ড, থ্রু ইন্টেলেকচুয়াল সেট আপ। ঠিক আছে? তা হিরণ্যগর্ভ তিনি হচ্ছেন বিষয়ের সাক্ষাৎ দ্রষ্টা। তিনি যদি না থাকতেন তাহলে বিষয়টা অন্ধ পরম্পরা হয়ে যেত। একজন কাউকে সাক্ষাৎ দ্রষ্টা হতে হয়, সে সাক্ষাৎ দ্রষ্টা হলে তবেই কিন্তু জ্ঞানের এই পরম্পরাগুলো চলতে থাকে, নাহলে এটা একটা ব্লাইন্ড পরম্পরা হয়ে যায়। পাশ্চাত্য দর্শনগুলো মূলত কিন্তু অন্ধ পরম্পরা, কারণ এক একজন এক একটা তত্ত্ব এক এক যুগে দেন, পরের যুগে তাকে খণ্ডন করা হয়, তারপরের যুগে তাকে ডাস্টবিনে ফেলে দেওয়া হয়, আবার যে তত্ত্বটা নতুনভাবে সঞ্চারিত হলো সেই তত্ত্বটাকে আবার এই করে করে এগোয়, সেটাকে আবার নেগেশনে ফেলে দেওয়া হয়। এইভাবে থিসিস, অ্যান্টিথিসিস, সিনথেসিসের মধ্যে দিয়ে এগোয়। এর কিন্তু কোনো শেষ নেই, অন্ধ পরম্পরা। ওই জন্য ওদের ওখানে কেউই ওই মানে মহর্ষিদের মতো মান্য নন। মহর্ষিদের মতো আমাদের এখানে যেরকম অসন্দিগ্ধ বাক্য তারা বলছেন, ওখানে কিন্তু এরকম অসন্দিগ্ধ বাক্য কেউ বলেন না। তাই তর্কেরও প্রয়োজন আছে, আবার সাক্ষাৎ দর্শনেরও প্রয়োজন আছে। আমি একটা বাচ্চাকে বলতে পারি যে এখন মেঘ করেছে, বৃষ্টি পড়বে, তুমি যেও না। সেই বাচ্চাটার হয়তো কোনো অনুভব নেই, সেই বাচ্চাটা হয়তো জানে না যে মেঘ করলে বৃষ্টি হয়। কিন্তু আমি যখন তাকে ওই যুক্তিটা দিয়ে বোঝাচ্ছি যে মেঘ করলে বৃষ্টি হবে, মেঘ করেছে এখন তার মানে বৃষ্টি হতে পারে, এখানে আমি কিন্তু একটা যুক্তির অবতারণা করছি। কিন্তু এই যুক্তির মূলে আমার একটা কিন্তু প্রত্যক্ষ অভিজ্ঞতা কাজ করছে। আমি কিন্তু বারংবার এটা, এই সহচার দর্শন, সহচারটা হয়েছে, আমার সহচার বোধটা উপপন্ন হয়েছে। যখনই মেঘ করেছে তখনই বৃষ্টি হয়েছে, যখনই বৃষ্টি হয়েছে, না আমি একটু ভুল বললাম, যখনই মেঘ করেছে তখন হয়তো বৃষ্টি হয়নি, কিন্তু যখনই বৃষ্টি হয়েছে তখনই মেঘ করেছে।
এই বোধটা আমি দেখেছি, এইটা আমি প্রত্যক্ষ করেছি, বারংবার করেছি। যার ফলে আমি বলছি যে কোনো একটা বাচ্চাকে যার সেই অভিজ্ঞতাটা নেই তাকে বলছি এখন তুমি বেরিও না, এখন বজ্রপাত হতে পারে, এখন বৃষ্টি হতে পারে। তাহলে অন্তত আমাকে সাক্ষাৎ দর্শন করতে হয়েছে। হ্যাঁ, এইটাই হচ্ছে যোগানুশাসনম কথাটার এত বড় একটা মানে। এই কথাটার ভেতরে দিয়ে তাহলে আমরা কি বুঝলাম, যে যোগটা যে কোনো একজন মানে কোনো একজন তার হঠাৎ মনে হলো আমি যোগ দর্শন শুরু করব, আজকে থেকে লিখবো, তিনি সূত্রগুলো লিখতে শুরু করেছেন, সেরকম কিন্তু নয়। এগুলোর মধ্যে একটা ঋষি পরম্পরা রয়েছে। ওকে, এবারে আমরা অথ শব্দটাকে কনসেন্ট্রেট করি। অথ শব্দর 6 প্রকারের অর্থ হয়। মঙ্গল অর্থ হয়, আনন্তর্য অর্থ হয়, প্রশ্ন হয়, অধিকার হয়, ইত্যাদি অনেকগুলো অর্থ হয়। তার মধ্যে এখানে যে অর্থটা গ্রহণ করা হয়েছে সেটা হচ্ছে আরম্ভ। যোগ শব্দটার এখানে যুজ সমাধৌ এইরূপ ব্যুৎপত্তিতে সমাধি অর্থ করা হয়েছে। যোগ শব্দের একাধিক অর্থ হয়, তার মধ্যে কয়েকটা বলি। চিত্তবৃত্তি নিরোধ, যেটা আমরা পরের সূত্রেই আমরা পাবো। জীবাত্মা পরমাত্মার ঐক্য, প্রাণাপান সমাজও। এটা কি? প্রাণ আমরা জানি আমাদের শরীরে পঞ্চবায়ু আছে, প্রাণ, অপান, ব্যান, সমান, উদান ইত্যাদি আছে 5টা। তার মধ্যে প্রাণবায়ু আর অপান বায়ু, প্রাণ মানে যেটা প্রশ্বাসের মাধ্যমে যেটা ঢোকে সেটা হচ্ছে প্রাণ, আর অপান হচ্ছে যেটা বের হয় আমাদের পেটের থেকে, নিচ দিয়ে যে বায়ুটা বের হয় সেটাও অপান, যেটা এখান থেকে বের হচ্ছে সেটাই মূলত অপান। আমরা যেটা নিঃশ্বাস প্রশ্বাসের মাধ্যমে গ্রহণ বর্জন করি সেটা হচ্ছে প্রাণবায়ু, সেটার হচ্ছে ফুসফুস পর্যন্ত। এই যে প্রাণবায়ু এবং অপান বায়ু, এটা ইরা পিঙ্গলার সুষুম্নায় স্থিতির মাধ্যমে যোগের যে প্রক্রিয়া আছে, মূলত হঠযোগের যে প্রক্রিয়া বা রাজযোগের যে প্রক্রিয়া আছে, সেই প্রক্রিয়ার মাধ্যমে উভয়কে একই জায়গায় সমস্থিতিতে আনা যায়, একই সমানাধিকরণে আনা যায় বা সমস্থিতিতে আনা যায়। এটাকে বলা হয় সমাজাগ। তাহলে প্রাণ এবং অপানের যে সমাজাগ তাকে বলা হয় কি? যোগ। এটাও যোগের একটা অর্থ। এবার যোগের অনেক পারিভাষিক অর্থও আছে। অমর কোষে আছে যোগ শব্দের অনেকগুলো অর্থ, তার মধ্যে একটা হচ্ছে সংনাহন, উপায়, ধ্যান, সঙ্গতি, যুক্তি। সংনাহন মানে কি জানেন? সংনাহন মানে হচ্ছে আগেকার দিনে যখন সৈনিকরা বর্ম পরতো, সেই বর্ম পরাটাকে বলা হয় সংনাহন। সংনাহন সেটাকেও যোগ বলা হতো। উপায়, উপায় মানে হচ্ছে ওই আত্মার সঙ্গে পরমাত্মার মিলনের উপায়, সেটাও যেমন যোগ হতে পারে। আবার আমি যে উপায় অবলম্বন করে পরীক্ষা দেব, অর্থাৎ পড়াশোনা করা, সেইটাও কিন্তু যোগ শব্দের দ্বারা অভিহিত হতে পারে। মানে উপায়, যে কোনো উপায়, যে কোনো উপায় যোগ শব্দের দ্বারা, মানে যে কোনো উপায়ের যে অর্থ সেটাই যোগের একটা পারিভাষিক অর্থ সিদ্ধ হতে পারে। আরেকটা হচ্ছে ধ্যান। ধ্যান মানে হচ্ছে সমাধি। সঙ্গতি, সঙ্গতি মানে হচ্ছে একটা বাক্যের সঙ্গে অপর বাক্যের অর্থের যে মিল। আমি দুটো পরপর বাক্য বললাম, সেই দুটো বাক্যের মধ্যে অর্থগত যে মিলটা থাকলে আমি পূর্ব বাক্যটার সঙ্গে পরের বাক্যটার একটা সামঞ্জস্য খুঁজে পাই, সেটাকেই বলা হয় সঙ্গতি। ঠিক আছে? অনন্তরা বিধান, এটার একটা লক্ষণও আছে, সেগুলোর মধ্যে আমি ডিটেলে অত যাচ্ছি না। আর একটা হচ্ছে যুক্তি। আমরা যখন ন্যায়ের অবয়ব প্রয়োগ করি সেটাকেও যোগ শব্দের দ্বারা অভিহিত করা যায়। ওকে, এইবার বলা হয়েছে যেটা ব্যাস ভাষ্যে, আমি একটু ব্যাস ভাষ্যটা এখানে উল্লেখ করছি। ব্যাস ভাষ্যে এখানে বলা হয়েছে যে সচ সার্বভৌম চিত্তস্য ধর্ম। যোগকে বলা হয়েছে সার্বভৌম চিত্তের ধর্ম, অর্থাৎ আমাদের যতগুলো চিত্তভূমি আছে সেই সবকটি চিত্তভূমির ধর্মই হচ্ছে যোগ। এবারে প্রশ্ন হবে যে চিত্তভূমি কাকে বলে? চিত্তভূমি হচ্ছে ক্ষিপ্ত, মূঢ়, বিক্ষিপ্ত, একাগ্র, নিরুদ্ধ।
এই আলোচনাটা থেকে আমি পরের আলোচনায় পরের দিন ঢুকবো, আশা করি পরের দিন অনেকে থাকবেন। আপাতত এইটুকু ইন্ট্রোডাকশন হলো, যেখানে আমি অনেকগুলো প্রসঙ্গে আলোচনা করলাম। যোগানুশাসনম কথাটার, অনুশাসন কথাটার ব্যাখ্যা করলাম। যোগ কথাটার অর্থ কিছুটা আমরা অন্তত এই সূত্রে যোগ শব্দটা কোন অর্থে প্রযুক্ত হয়েছে তার কথাটা বললাম। এখানে কিন্তু যোগ শব্দটি সমাধি অর্থে প্রযুক্ত হয়েছে। এখানে কিন্তু যোগ শব্দটার মানে সংনহন বুঝলে হবে না, উপায় বুঝলে হবে না, ধ্যান বুঝলে হবে না, প্রাণাপানের সমাজাগ বুঝলে হবে না, চিত্তবৃত্তির নিরোধ বুঝলে হবে না, জীবাত্মা পরমাত্মার ঐক্য বুঝলে হবে না, ন্যায়ের যে অবয়ব আমরা প্রয়োগ করি, ন্যায়ের যে যুক্তিগুলো আমরা প্রয়োগ করি, সেটাও পারিভাষিক অর্থে যোগ, সেটাকেও এখানে বুঝলে হবে না। এটাকে এখানে বুঝতে হবে সমাধি অর্থে। সমাধি মানে হচ্ছে সমাধান, মানে নিবিষ্টতা। সমাধির অর্থ আমরা পরবর্তীকালে দেখব। সমাধি মানে কিন্তু আমরা মূলত এখানে বুঝি হচ্ছে মানে এটা টেকনিক্যাল মিনিং, টার্মিনোলজিক্যাল একটা অর্থে আমরা এটাকে পরবর্তীকালে দেখব যোগসূত্রে, যেখানে সম্প্রজ্ঞাত অসম্প্রাজ্ঞাত সমাধির একটা ভেদ আসবে। কিন্তু এখানে সমাধি শব্দটা একটু ব্রডার সেন্সে ব্যবহার করা হয়েছে। সমাধি কিন্তু আমাদের যে কটা চিত্তভূমি বললাম, প্রত্যেক কটা চিত্তভূমিতেই প্রযুক্ত হতে পারে। এটা মাথায় রাখবেন, পরের ক্লাসটা এটা মাথায় রাখবেন। কারণ এখানে বলা হয়েছে ব্যাস ভাষ্যে সচ সার্বভৌম চিত্তস্য ধর্ম, অর্থাৎ এখানে যে যোগ শব্দটার অর্থ তো সমাধি, তার মানে সমাধি এখানে সার্বভৌম চিত্তের ধর্ম। সমস্ত যে কটা আমাদের চিত্তভূমি আছে, প্রত্যেক কটা চিত্তভূমির ধর্মই হচ্ছে সমাধি বা যোগ। এটার একটা অন্য তাৎপর্য আছে, গভীর তাৎপর্য আছে। এবার চিত্তভূমি কতগুলো? ক্ষিপ্ত, মূঢ়, বিক্ষিপ্ত, একাগ্র, নিরুদ্ধ, 5 প্রকার। এই 5 প্রকারগুলো কি কি, এটা আমি পরের দিনকে আলোচনা করব। এবং সেখানে আমি বলবো এই যে সচ সার্বভৌম চিত্তস্য ধর্ম, এটার সঙ্গে কোথায় এগুলোর মিল আছে, এটার মধ্যে কোনো কন্ট্রাডিকশন নেই। আসলে এখানে প্রশ্ন এসেছে যে সমাধি বিক্ষিপ্ত, মূঢ়, ক্ষিপ্ত এই সমস্ত চিত্তভূমিতে আসতে পারে না, হতে পারে না। ঠিক আছে, সমাধি যদি হতে হয় তাহলে সেটা কেবলমাত্র একাগ্র চিত্তভূমি থেকে শুরু হবে, নিরুদ্ধ হয়ে গিয়ে শেষ হবে। একাগ্র চিত্তভূমি থেকেই সমাধি অবস্থাটা শুরু হয়। তাহলে কেন বলা হলো সচ সার্বভৌম চিত্তস্য ধর্ম? সমাধিকে তো এখানে সমস্ত যে কটা 5টা চিত্তভূমির কথা বলা হলো, 5টা চিত্তভূমিতেই সমাধি হয়, এই কথাটা কেন বলা হলো, এই প্রশ্নটা উঠবে। এটা একটা দার্শনিক সমস্যা, এটা তো একটা কন্ট্রাডিকশন হচ্ছে। একবার তুমি ভাষ্যে বলছো এটা সার্বভৌম চিত্তস্য ধর্ম, আবার তুমি বলছো যে না, একাগ্র চিত্তভূমি থেকেই সমাধি শুরু হয়। তাহলে সমাধির অর্থটা এখানে স্পষ্ট করতে হবে। সমাধির অর্থটা এখানে টেকনিক্যাল হলে হবে না। ঠিক আছে, এই প্রশ্নটা আমরা পরের দিনের ক্লাসে আলোচনা করব। আজকে আমি এখানেই বিরত হচ্ছি। কারোর যদি কোনো প্রশ্ন থাকে সেটা বলতে পারেন আপনারা, এবং কারোর যদি কোনো জায়গায় অস্পষ্টতা থাকে, আমাকে যদি আরেকটু ক্লিয়ার করতে হয় সেটাও বলে নিন। না স্যার, আমি ভালো লেগেছে, বুঝতে পেরেছি। ওকে, ঠিক আছে। আর সুনির্মল বিশ্বাস আপনার? হ্যাঁ, ভালো বলেছেন। আমার একটা বিষয়ে সংশয় আছে। হ্যাঁ বলুন। শোনা যাচ্ছে? হ্যাঁ বলুন বলুন। হ্যাঁ, আপনি যেটা বললেন যে বেদব্যাস অষ্টাদশ পুরাণ প্রণয়ন করেছেন বা লিখেছেন, যেটা বললেন, মানে এই পুরাণগুলো কি একই সময়ে লেখা? আচ্ছা, এটা আধুনিক, ওইটাই আমি আগে বলে শুরু করলাম। এটা হচ্ছে আধুনিক যে গবেষকদের যে থিসিস, এইটার সঙ্গে এই আমাদের যে পরম্পরা অনুসারে আমরা যখন বিদ্যাগুলোর অধ্যয়ন করব, বোঝার চেষ্টা করব, সেটাকে গুলোলে চলবে না, এটাকে এটার মতো নিতে হবে।
মানে এখানে যদি আপনি ওই ঐতিহাসিক সময়কালটা ধরে আপনি বিচার করেন, তাহলে কোনো কুল কিনারা পাবেন না। ওকে, সুতরাং এই যে অষ্টাদশ মহাপুরাণের রচনা, এটা ট্র্যাডিশনালি আমাদের মনে বলাই হয়েছে যে এটা বেদব্যাসেরই রচনা, সুতরাং সেই ট্র্যাডিশনটাকেই এখানে ধরতে হবে। হ্যাঁ, এইখানে আমরা মানে এই প্রশ্নগুলো অতটা ফিলোসফিক্যাল না, এটা অনেকটা বেশি হচ্ছে হিস্টোরিক্যাল। এইটাকে আমরা এখানে মানে গ্রহণ করব না। কেন গ্রহণ করব না? কারণ এটা মানে পরম্পরার যে ক্রমটা ধরে আমরা যেভাবে পরম্পরার অনুশাসিত যে বিদ্যা, সেই বিদ্যাটাকে আমরা মূলত সেই তার দৃষ্টিকোণ থেকে বোঝার চেষ্টা করব। হ্যাঁ, আমাদের নানা রকম পার্সপেক্টিভ আছে, আমি সেগুলোকে কোনো পার্সপেক্টিভকেই আমি করব না। এবং পরবর্তীকালের বহু গবেষকও বলেছেন যে বেদব্যাসের নানা পুরাণে নানান প্রক্ষিপ্ত অংশ আছে, সেগুলো নিয়েও নানা রকম বিচার বিমর্শ ইত্যাদি হয়েছে। কিন্তু এইখানে আমরা যে অষ্টাদশ পুরাণ তিনি মানে করেছেন কিনা, এই যে বিতর্কের যে জায়গাগুলো, হিস্টোরিক্যাল বিতর্কের যে জায়গাগুলো, এইগুলোকে আমরা অতটা এন্ড্রস করব না। তার কারণ আমরা এখানে প্রাথমিকভাবে একটা পরম্পরা শাসিত যে ব্যবস্থা, সেইটাকে আমরা বোঝানোর চেষ্টা করব, সেটাকে আমরা ধরার চেষ্টা করব। হ্যাঁ, না হলে ফিলোসফির রসটা ঠিক পাওয়া যাবে না। ফিলোসফির রসটা পেতে গেলে ওই পরম্পরার যে বিষয়, সেই বিষয়টাকে পরম্পরানুগতভাবেই গ্রহণ করতে হবে। এরপরে স্পেকুলেশনগুলো থাকতেই পারে যে আচ্ছা এটা এইভাবে এক সময় কি করে এতগুলো পুরাণ রচিত হতে পারে, বা বেদব্যাস একার পক্ষেই এত বেদ মানে সংকলন করা এবং সেটা ওই পুলহ পুলস্ত এদের মধ্যে ছড়িয়ে দেওয়া, এটা আদৌ তিনি একাই করেছেন কিনা, এটাও একটা সংশয়ের। অনেকে মানে এরকমও বলেন যে আগে যেমন এখন যেমন শঙ্করাচার্য একটা পদ, ওরকম ব্যাস হচ্ছেন একটা পদ, তার সময়কালে বহু ব্যাস এসেছে। ইন্দ্র যেমন একটা পদ, হ্যাঁ, ইন্দ্র কোনো স্পেসিফিক ইন্দ্র নেই, বিভিন্ন কল্পে বিভিন্ন ইন্দ্র আছেন। মহাভারতেই আমরা গল্প পেয়েছি নহুষের গল্প, হ্যাঁ, যিনি ইন্দ্রত্ব প্রাপ্ত হয়েছিলেন, তারপরে তিনি শচীর প্রতি ভাবপরায়ণ হওয়ায় তার মানে স্বর্গলোক থেকে পতন হয়েছিল, অজগর হিসাবে তিনি পতিত হয়েছিলেন। হ্যাঁ, তাহলে ইন্দ্রত্ব, আবার লোমশ মুনির আখ্যানও আমরা জানি, তার এক একটা লোম তিনি ছিঁড়ে ছিঁড়ে ফেলছেন এবং বলছেন যে এই এক একটা ইন্দ্রের পতন হলো, তার সারা গায়ে কাঁটার মতো লোম, শুধু বুকের কাছটায় একটুখানি অংশ সাদা। বলছেন এই অংশটা সাদা কেন? না, এই এক একটা রোম আমি উৎপাটন করেছি, ওই যতবার উৎপাটন করেছি ততবার ইন্দ্র মারা গেছে। সুতরাং কল্পান্তর জুড়ে ইন্দ্র একটা পদ, এখানে বিভিন্ন জন সাধনার দ্বারা ইন্দ্রত্ব প্রাপ্ত হয়েছে। ইভেন ব্রহ্মাও তাই, ব্রহ্মাও কিন্তু একটা পদ, এক একজন সাধনার দ্বারা ওই এক একটা কল্পে ব্রহ্মত্ব প্রাপ্ত হন। তো এরকম অনেকে বলেন যে ব্যাস হচ্ছে একটা পদ এবং একাধিক ব্যাস এই এর কাজটা করেছিলেন। সাজাদ ফিরদাউস বলে একজনের বিখ্যাত উপন্যাস আছে, এটা পড়তে পারেন, ব্যাস নামক একটা উপন্যাসই আছে, সেখানেও তিনি এই জায়গাগুলোকে দেখিয়েছেন। মানে একজনের পক্ষে এত বড় কর্ম করা সম্ভব কিনা, এটাও একটা প্রশ্নের বিষয়। তো তবে আমরা ওইগুলোকে এখন এই প্রিলিমিনারি লেভেলে এইসব যে প্রশ্নগুলোকে অতটা এন্ড্রস করব না, এটাকে আমরা মোটা দাগে ট্র্যাডিশন যেটা আমাদের শিখিয়েছে সেই হিসাবেই গ্রহণ করব। না হলে আমরা এই শাস্ত্রগুলোর যে ভেতরের যে রসটা, যেটার মধ্যে অনেকটাই যুক্তি আছে, অনেকটাই সাইকোলজি আছে, সেইটা অতটা আমরা ধরতে পারবো না। হ্যাঁ, এটা আমি আশা করি বোঝাতে পারলাম। থ্যাংক ইউ। ওয়েলকাম। হ্যাঁ, থ্যাংক ইউ। আর যদি কারোর কিছু না থাকে তাহলে আমি এখানে শেষ করি আজকে। অনিরুদ্ধ দা? অনিরুদ্ধ দা সম্ভবত নেই। ওকে, ঠিক আছে, আমি এখানেই ছাড়ছি। ভালো থাকবে।